কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কালো আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে শামিল হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন চত্বর থেকে হরিগঙ্গা বসাক রোড আসার পথে মিছিলে বাধা দেয় পুলিশ প্রশাসন। বাধা দেওয়ায় ধস্তাধস্তি ঘটে পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে। তাতে আহত হয় কংগ্রেস কর্মী সহ প্রশাসনের কিছু কর্মকর্তা। এই মিছিলের নেতৃত্ব দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। कांग्रेस उदयपुरे कांग्रेस আগরতলায় कांग्रेस রাজপথে कांग्रेस রাজ্যকারা कांग्रेस রাজ্যকারা कांग्रेस আরো জোরে कांग्रेस সবাই বলছে कांग्रेस সবাই বলছে कांग्रेस আমরা কারা कांग्रेस আমরা কারা कांग्रेस ছাত্র যুবক कांग्रेस শ্রমিক কৃষক कांग्रेस মামাশিরা कांग्रेस সমতলে শহীদের রক্তে গড়া ভারতের জাতীয় কংগ্রেস উদয়পুর বন্দে মাতরম কৃষি আইনের বিরুদ্ধে आगे কোম্পানি বলে সবার কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, আমাদেরকে কোঅপারেট করুন, আমাদেরকে সাহায্য করুন, আমাদের নিয়ম মেনে চলুন। বিপ্লব সরকারের বিরুদ্ধে বিপ্লব দেব বিপ্লব দেব রাজ্যের মানুষ অতিষ্ঠ হয়ে আওয়াজ তুলে আমরা যদি বের করে ম্যাক্সিমাম 10 মিনিট অনলি 10 মিনিট চালু এবং কামাই তো ওইটা ঘুরুন না, আমরা তো ওইটা ঘুরুন না, আমরা কামাই সুদা জায়গায় তারপর বাইরে যাব আপনার কৃষক বিরোধী এই কৃষি আইনের বিরুদ্ধে কৃষক বিরোধী এই কৃষি আইনের বিরুদ্ধে বন্দে মাতরম। कांग्रेस राजपथे कांग्रेस लक्ष्य करा कांग्रेस
তারপর আপনাদের গাড়ি থেকে আবার পরে দিতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এখান থেকে বেরিয়ে ফুলচক্কর ঘুরে সোজা কামানচুমনি যাব, আবার কামানচুমনি ঘুরে এসে আমরা যে দ্রব্যমূল্য দিনের পর দিন বৃদ্ধি এবং বাসিন্দার কমোডিটিসের সহায়তা করে দিচ্ছে যে কোনো পরিমাণ নিয়ন্ত্রণ নেই। পুরা সারা ভারতবর্ষের প্রশাসন মানুষের মধ্যে যুদ্ধ ঘোষণা করেছে, সেইটার অপসারণগুলো আমরা দুটি সরকারের, রাজ্য এবং কেন্দ্র সরকারের পথ আমরা অগ্রাবণ। যোগী বলছে এবার কারা, এবার কারা, রাহুল ভাইয়া, সোনিয়া গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, সবাই মিলে আপনাদের দিকে দিচ্ছেন ব্যাগ কেটে নিয়ে এইটা হয় না, এটা তো ওয়ান ওয়ে, এটা তো ওয়ান ওয়ে, আরে এটা তো সিস্টেম আছে। ও এমনি কেমনি আছে অন্যকে জল খামান আছে
লোকসভায় কংগ্রেস, বিধানসভায় কংগ্রেস, রাজ্যসভায় কংগ্রেস, পৌর নিগমে কংগ্রেস, এডিসিতে কংগ্রেস, এডিসিতে কংগ্রেস, এবার কারা কংগ্রেস, জিতবে কারা কংগ্রেস, জিতবে কারা কংগ্রেস, বাহু তুলে কংগ্রেস, সবাই মিলে কংগ্রেস, আরো জুড়ে কংগ্রেস, মুক্তি দিয়ে কংগ্রেস, রক্তে রক্তে কংগ্রেস, পাড়ায় পাড়ায় কংগ্রেস। মিটিং করবো বাড়িতে না কেন মনে দেবো এটা তো সিস্টেম আছে সেখান থেকে বাইরে আমরা এখন আর আমরা যদি কথা দিতে হইব কোনো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই বন্ধু শিল্পপতির স্বার্থে কৃষক বিরোধী 3টা আইন এনেছেন। সেটাতে কৃষকদেরকে শেষ করার পরিকল্পনা এবং ওনার বন্ধু শিল্পপতিদেরকে কৃষিক্ষেত্রটা লুট করা এবং সেটাকে দখল করার আইন করেছেন। এতে কৃষক সমাজ সারা ভারতবর্ষে দুর্বল হবে। কৃষক সমাজের সাথে সাথে ব্যবসায়ী মহল, শ্রমিক মহল সবাই দুর্বল হবে। কৃষক আমাদের অন্নদাতা, ভারতবর্ষের অন্নদাতা, ভারতবর্ষের নির্মাতা, ভারতবর্ষের ব্যাকবোন। আজকে উনি আগুন নিয়ে খেলা বলছেন একটার পর একটা। সেই ডিমনিটাইজেশন, জিএসটি, লকডাউন, প্রত্যেকটা একটা উনি সিদ্ধান্ত নিয়েছেন। ভারতবর্ষের কোটি কোটি লোকের ভাত কেড়ে নিয়েছেন। এখন যে বিল করে এনেছেন কৃষক বিল, সেগুলি ভারতবর্ষের কৃষককে শেষ করে দেবে। সেই জন্য সারা ভারতবর্ষে কৃষকদের সাথে আমাদের একাত্মতা দেখার জন্য ওনার 5 টাকার ভত্তা আমরা দিচ্ছি। এর জন্য আমরা লড়াই করবো, সারা ভারতবর্ষে লড়াই করছি। এই বিল বাতিল না হওয়া পর্যন্ত কংগ্রেস লড়ে যাবে। এই বিলকে কেন্দ্র করে না হয় নরেন্দ্র মোদী সরকারকে পদত্যাগ করতে হবে। আগামী দিনে আপনাদের কি কর্মসূচি থাকবে? আগামী দিনে আন্দোলন কর্মসূচি আমরা এই এখন থেকে আমরা 30 তারিখ পর্যন্ত সারা ত্রিপুরা, সারা ভারতবর্ষে কৃষকের কাছে যাচ্ছে। এই বিলের প্রতিবাদে, বিলের বিরুদ্ধে তাদের সংগ্রহ সই সংগ্রহ এইটা নিয়ে প্রদেশ হিসেবে আমি এইসব কৃষকের যে প্রতিবাদ এগুলি নিয়ে আমরা 7 তারিখের মধ্যে এআইসিটিকে মাননীয় সভাপতি সোনিয়া গান্ধীর হাতে তুলে দেবো। তারপরে সর্বভারতীয় স্তরে এইগুলি নিয়ে রাষ্ট্রপতির কাছে নির্দেশন দেবে। তারপরে যদি বাতিল না হয়ে যায়, কংগ্রেস বৃহত্তর রাস্তায় নেমে আন্দোলন করবে মোদী সরকারের পতন। একদিকে মোদী সরকার, আরেকদিকে রাজ্যের বিপ্লব। আজকে সারা রাজ্যে কোনো রকমের কর্মসূচি, কোনো রোড ম্যাপ নেই। কিভাবে বেকার সমস্যা সমাধান করবে, কিভাবে এই যে দেশে একটা অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, সর্বত্র একটা লুটপাট। আর এখন ওনারা নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই আরম্ভ করে দিয়েছে। একদল দিল্লিতে দৌড়াচ্ছে, আরেক দল 2 দল পালাক্রমে দিল্লিতে যাচ্ছে। সরকারের মানুষের, সাধারণ মানুষের কল্যাণ নিয়ে, সাধারণ মানুষের স্বার্থ নিয়ে 30 মাসে কোনো চিন্তা করতে 30 মাসের মাথায়
এখন তো কম্পিটিশন হচ্ছে কে মুখ্যমন্ত্রী কে মন্ত্রী হবে, না হলে সরকার। এটাতে রাজ্যের মানুষ আরো কষ্টের সম্মুখীন হচ্ছে। ওনাদের এক দলের ক্ষমতা বলা ধরে রাখার জন্য আজকে মরিয়া হয়ে সমস্ত মানুষের কাজকর্ম ভুলে গিয়ে ওনাদের দলীয় সংঘর্ষের মধ্যে দলীয়ভাবে লিপ্ত হয়ে গেছে। রাজ্য সমৃদ্ধি নিয়ে আরো বিপদে পড়ে একটা প্রতিশ্রুতি পালন করে রাজ্যের মানুষ খাওয়া নেই, কর্মচারীদের বেতনের কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে, কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে এই কৃষি বিল আমরা মানুষকে লুটে লুটে নিয়েছে। বামফ্রন্ট এই চিট ফান্ডের ওদেরকে সুযোগ করে দিয়েছিল, যার ফলে এই রাজ্যের মানুষকে লুটেছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় আসলে আমরা চিট ফান্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা আমরা ফেরত দেব। আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আমরা যে ডেলিগেশন দিয়েছিলাম এদিন আমরা কংগ্রেসের থেকে, ওনাকে বলেছিলাম আপনি তো বলেছিলেন চিট ফান্ডে যারা 14 লক্ষ লোক প্রতারিত নিঃস্ব হয়ে গেছে তাদের ক্ষতিপূরণ দেবেন। আপনার তো 30 মাস হলে একটা আওয়াজও দেন না। অথচ আমি বলেছি প্রাথমিকভাবে এই রাজ্যে কয়েকশো কোটি টাকার সম্পদ বিভিন্ন চিট ফান্ড কোম্পানির আছে। আপনার যদি সদিচ্ছা থাকতো এই টাকা এই সম্পদগুলি আইনে আপনি 1 মাসের মধ্যে বিক্রি করে দিতে পারতেন, দিয়ে তুলে দিতে পারতেন। আইনটা কি চিট ফান্ডের যেসব সম্পত্তি আছে আইনে বলেছে যারা এরকম করে সম্পত্তি করেছে তাদের সেই সম্পত্তিটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর উনি সেটাকে অ্যাটাচমেন্ট করবেন, অ্যাটাচমেন্ট করে অপশনে করবেন, অপশনে করে সেই টাকা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে তুলে দেবেন। ম্যাক্সিমাম একটা সিদ্ধান্ত ডিমনিটাইজেশন উনি যখন সিদ্ধান্ত নেন উনি বলেছিলেন আমি এটা গরিবদের স্বার্থে বলছি, কালো টাকা জব্দ করার জন্য। আমি যদি এটাতে ব্যর্থ হই 50 দিন পরে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। 50 দিন নয়। আজকে ভারতবর্ষের মানুষ ডিমনিটাইজেশনের প্রয়োগের ফলে দেখা গেল যারা নরেন্দ্র মোদীর বন্ধুস্থানীয় ভারতবর্ষের শিল্পপতি তাদের সমস্ত কালো টাকা সাদা করে দেওয়ার জন্য উনি ডিমনিটাইজেশন চালু করেছিলেন। এবং সেটা করতে গিয়ে ভারতবর্ষে 1 সপ্তাহের মধ্যে 42 লক্ষ লোক কর্ম হারিয়েছিলেন। 1 টাকাও কালো টাকা ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকে আসেনি। যারা কালো টাকা মজুদদার তাদের সমস্ত কালো টাকা উনি সাদা করে দেওয়ার সুযোগ দিয়েছিলেন। কারণ নরেন্দ্র মোদী সাহেব তাদের কাছে বাধ্য, তাদের টাকায় উনি ক্ষমতায় এসেছিলেন, তাদের টাকায় গরিব মানুষের কাছে টাকা পেয়েছিলেন, তাদের টাকায় ভারতবর্ষের মিডিয়াকে উনি কন্ট্রোল করেন ভারতবর্ষের মানুষকে প্রভাবিত করার জন্য। তারপরে জিএসটি প্রয়োগ করে ভারতবর্ষের সমস্ত শিল্প, ছোট বড় শিল্প প্রতিষ্ঠান সবগুলিকে শেষ করে দিয়েছে। কোটি কোটি লোক বেকার হয়েছে। ভারতবর্ষের ছোট বড় ব্যবসায়ীদেরকে পথে বসিয়ে দিয়েছেন। আজকে ভারতবর্ষের অর্থনীতি গভীর সংকটে। তারপরে লকডাউন ওনার অজ্ঞতার কারণে আজকে সারা ভারতবর্ষ ভুগছে। লকডাউনের কারণে ভারতবর্ষের 42 কোটি লোক
কর্মচ্যুত হয়েছে, কাজ হারিয়েছে। সতর্কবাণী যেটা রাহুল গান্ধী করেছিলেন আমার পূর্ববর্তী বক্তা, সেটা যদি শুনতেন, ভারতবর্ষের আজকে এই বিপর্যয় ঘটত না। উনি যখন নমস্তে ট্রাম্পকে খুশি করার জন্য যখন সভা করছিলেন, তার আগে কিন্তু এই সতর্কবাণী উচ্চারিত হয়েছিল, কিন্তু উনি শুনেননি। ট্রাম্পকে খুশি করতে গিয়ে ভারতবর্ষের হাজার হাজার কোটি টাকা খরচ করে সভা করে সেই করোনা ভাইরাসকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন। আজকে তার ফল সারা ভারতবর্ষ দিচ্ছে। ভারতবর্ষের অন্নদাতা কৃষক, ভারতবর্ষের মেরুদণ্ড কৃষক। কৃষক দুর্বল মানে ভারতবর্ষ দুর্বল, কৃষক সমাজ দুর্বল, শহরাঞ্চল দুর্বল। ভারতবর্ষের কৃষক যদি দুর্বল হয়, ভারতবর্ষের অর্থনীতি মুক্ত হয়ে পড়বে। আজকে উনি যে আইনটা এনেছেন, সেটা কৃষকদের শোষণ করার জন্য, কৃষকদের যাতে লুট করতে পারে ওনার কয়েকজন শিল্পপতি, 3-4 জন শিল্পপতি, আইনটা তাদের সাথে করে দিয়েছেন। আজকে সারা ভারতবর্ষের কৃষকদেরকে লুটার একটা সুযোগ করে দিয়েছেন। কৃষকরা আজকে জমি চাষ করবেন, কোন জমিতে কোন ফসল হবে সেই শিল্পপতিরা ঠিক করে দেবেন, না হলে ওনারা বলবেন ফসলটা আমরা কিনব না। আগে মান্ডিতে বিক্রি হতো। এই কারণে ধর্মনগর থেকে কৈলাস সাব্রম পর্যন্ত আমি ভাবিনি আজকে এত সংখ্যা প্রদেশ কংগ্রেসের ডাকে কৃষক আন্দোলনে এত যুবক সামিল হবে। রাজ্যের মানুষ 30 মাসে বিজেপির শাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে। অত্যাচার, অনাচার, দুর্নীতি, বেকার সমস্যা, নারী নির্যাতন, আইন শৃঙ্খলার অবনতি, সবকিছু মিলিয়ে যে বামফ্রন্ট সরকারকে 25 বছরের অপশাসনে ক্ষমতাচ্যুত করেছিল এই রাজ্যের মানুষ, অনেক প্রত্যাশা নিয়ে এই রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছিল। তার সঙ্গে ছিল কতগুলি প্রতিশ্রুতি, যেগুলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের অর্থমন্ত্রী এবং বিজেপির তদানীন্তকালের সভাপতি অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলেছিলেন ভীষণ ডকুমেন্টে যেসব প্রতিশ্রুতি, সেগুলি ক্ষমতায় আসলেই প্রথম ক্যাবিনেটে সেগুলি রূপায়িত হবে। মানুষ বিশ্বাস করেছিল ভারতবর্ষের অধিক প্রধানমন্ত্রীদেরকে দেখে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে থেকে বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসেছিলেন, ভারতবর্ষের মানুষ দেখেছে এই একটা চেয়ারে যারা বসে প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষের কাছে মিথ্যে কথা বলে না। কিন্তু দেখা গেছে আজকে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছেন, শুধু মিথ্যে নয়, মিথ্যেটা আজকে ওনার অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, আপনারা শুনেছেন 100 দিনের মধ্যে সমস্ত কালো টাকা ভারতবর্ষে নিয়ে আসবেন এবং প্রতিটা ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবেন। ক্ষমতায় আসার পরে একদিনের জন্য সে কথা মুখে আনেননি। প্রতি বছর 2 কোটি টাকাকে চাকরি দেবেন বলেছিলেন। আজকে ভারতবর্ষে মোদীর শাসন করে 7 বছরে ভারতবর্ষের 62 কোটি লোক, শিক্ষিত অশিক্ষিত 62 কোটি লোক আজকে কর্মচ্যুত হয়েছে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বিশ্বের একটা বিশ্বস্ত সংস্থা সতর্কবাণী উচ্চারণ করেছে, ভারতবর্ষ বিশ্বের মধ্যে অন্যতম দরিদ্রতম ক্ষুধাপীড়িত দেশ। মোদী যেভাবে সরকারটা চালাচ্ছেন,
এই অবস্থা যদি আর কোনো পরিবর্তন না ঘটে, আগামী 6 মাসের মধ্যে ভারতবর্ষের 65% লোক তার দৈনন্দিন যে খাদ্য জোগাড় সেটা করার ক্ষমতা থাকবে না। এক সেক্টরের কাছে বিক্রি করতে হবে। ওনারা ঠিক করে দেবেন কোন জমিতে কোন ফসল হবে, ওনারা ঠিক করে দেবেন দামটা কি হবে, এবং এগ্রিমেন্টের শর্ত কর্পোরেট সেক্টর ঠিক করে দেবেন। আজকে এমন আইন এনেছেন কৃষকদের আত্মহত্যা ছাড়া আর কোন উপায় নেই। আর এই কৃষক দুর্বল মানে ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষকে দুর্বল করা, ভারতবর্ষের অর্থনীতিকে শেষ করে দেওয়া। আজকে উনি সারা ভারতবর্ষে এই বিলগুলি এনে আগুন লাগিয়ে দিয়েছেন। আজকে সারা ভারতবর্ষে রাহুল গান্ধীর নেতৃত্বে কৃষকরা আন্দোলনে সামিল হয়েছে। রাহুল গান্ধীর ডাকে সারা ভারতবর্ষের সমস্ত দল আজকে রাস্তায় নামছে, সমস্ত মানুষ আজকে রাস্তায় নামছে। এবং আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদী যে কৃষক বিরোধী আইন এনেছেন, উনি কৃষকদেরকে শেষ করতে গিয়ে আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদী নয়, ভারতবর্ষের বুক থেকে এই বিজেপি নামক একটা দলকে মানুষ শেষ করবে এবং ভারতবর্ষের থেকে এটা বিলীন হবে। ত্রিপুরা রাজ্যে যে প্রতিশ্রুতিগুলি দিয়ে এসেছিল, আজকে 30 মাসে মানুষ হতাশ। কর্মচারী বলুন, শ্রমিক বলুন, যুবক বলুন, একটা প্রতিশ্রুতি পালন করেন। আজকে রাজ্যের মানুষ বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। রাজ্যের মানুষ চাইছে কংগ্রেস সরকার করুক এ রাজ্যে, কারণ মানুষ দেখেছে 25 বছর সিপিএম এর অত্যাচার, অনাচার, দলবাজি, দুর্নীতি, মানুষের যে অধিকার, সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছিল বামফ্রন্ট সরকার। আপনি যত বড় মেরিটোরিয়াস হন, আপনার পরিবারের সন্তান যত বড় যোগ্যতাই থাকুক, তার চাকরি পাওয়ার কোনো অধিকার ছিল না যদি না লাল ঝান্ডা ধরে রাস্তায় ইনকলাব জিন্দাবাদ করত। তার কোনো লেখাপড়ার দরকার ছিল না, চাকরি হয়ে যেত। সেই কারণে আজকে 10,323 জন লোক চাকরি পেয়ে বামফ্রন্টের কুকর্মের ফল আজকে হাইকোর্ট তাদের চাকরি বাতিল করেছে। হাইকোর্ট 10,300 ব্যাপারে যখন সিলেকশন প্রসিডিউরটা দেখছিলেন হাইকোর্ট, তখন দেখেছিলেন ইন্টারভিউর নামে চরম প্রহসন করেছে ত্রিপুরা রাজ্যের বেকারদের সাথে। যেখানে একদিনে যে ইন্টারভিউ হয়েছে, যে লোককে দেখিয়েছে, সেখানে দেখা যায় তাদের যদি ইন্টারভিউ 5 মিনিট করে নেয়, সেটা 7 দিনও শেষ করতে পারে না। কিন্তু দেখা গেছে তাদের ইন্টারভিউ 3 ঘন্টায় শেষ হয়েছে, কারো পেছনে 5 সেকেন্ডও পড়েনি। মেলার মাঠ থেকে লিস্ট গিয়েছিল, কারো কোনো ইন্টারভিউ হয়নি। সেখানে যাদেরকে চাকরি দেওয়ার কথা বলেছে তাদেরকে সিলেক্টেড লিখে দিয়েছে। দেখা গেছে 45% মার্কস যারা যে পেয়েছে সে সিলেক্টেড, 85% মার্কস যে ছেলেটা পেয়েছে তাকে লিখেছে নট সিলেক্টেড। মানে এমন একটা পর্যায়ে গিয়েছিল ত্রিপুরা রাজ্যের মানুষের কোন সাংবিধানিক অধিকার, তাদের কোনো অধিকার পাওয়ার কোনো রাস্তা ছিল না যদি না রাস্তায় দাঁড়িয়ে লাল ঝান্ডা নিয়ে ইনকলাব জিন্দাবাদ করত। পিছে যা Chal,
আছে স্ক্যাটার করবো না আছে আমার কাছে কমালাই করছে লাই বয়ে দিছে খবর পাঠায় একদম বয়ে দিছে খুব ডিসিপ্লিন হইতে পারছে কালকে বিশ্বাস মহাশয় মঞ্চে আমাদের আজকের সঞ্চালক ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভাই একটু মোবাইলটা পিছনে